বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য একজন চতুর সাধু আর দুই তরুণী অবুঝ মেয়ের এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। যখন দুইজন অত্যন্ত সুন্দর তরুণী অবিবাহিতা মেয়ে তাদের কোমল পদক্ষেপে একা হেঁটে সেই নির্জন মরুভূমির মাঝখানে থাকা সাধু বাবার ঘরে পৌঁছায়, আর তারপর সেই ধূর্ত সাধু বাবা কৌশলে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের সাথে যা করল তা শুনে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। আর গল্পটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের উজ্জয়িন শহরের দূরবর্তী ও নির্জন মরুভূমি মালভা অঞ্চলের মাঝখানে কাঁচা মাটির তৈরি একটি ছোট্ট ঘর দাঁড়িয়েছিল। সেই ঘরে প্রায় ৭০ বছরের এক বৃদ্ধ সাধু বহু বছর ধরে একা বসবাস করছিলেন। সেই রাতেও সাধু তার পুরনো জীর্ণ খাটে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে ঘরের কাঠের দরজায় মৃদু কড়া পড়ল। সাধুর ঘুম হালকা হয়ে এলো। তিনি কাঁধ হয়ে শুয়ে ভাবতে লাগলেন, এই নির্জনে এই সময়ে কে আসতে পারে। কিন্তু কড়া থামল না, বরং আরও জোরে হতে লাগল, যেন কেউ অধীর হয়ে দরজা খোলাতে চাইছে। সাধু ধীরে ধীরে উঠে বসলেন, কাঁধে তার পুরনো উলের চাদর জড়িয়ে দরজার দিকে এগোলেন। দরজা খুলতেই তার চোখ মুহূর্তের জন্য ঝলসে উঠল। বাইরে দাঁড়িয়ে দুই তরুণী, অত্যন্ত সুন্দরী মেয়ে, সুমনা ও রাধিকা। অন্ধকার রাতে তারা যেন চাঁদের আলোয় ভাসছে। মুখে ছিল সরলতার ছাপ, কিন্তু চোখে ভ্রমণ ক্লান্তি আর উদ্বেগ স্পষ্ট। সাধু তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কারা? এই নির্জনে এই সময় কি করছো? সুমনা ক্লান্ত গলায় বলল, আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা কাশী যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে গেছি। দয়া করে আমাদের এক রাত আপনার ঘরে থাকতে দিন। সকাল হলেই আমরা চলে যাব। সাধু যেন তাদের কথা শোনার চেয়ে মুখের দিকে বেশি তাকিয়ে রইল। তারপর বলল, ভিতরে এসো। দুই মেয়ে ঘরে ঢুকল। সাধু ঘরের কোণে বিছানো পুরনো এক চাটাইয়ের দিকে ইশারা করে বলল, এখানেই ঘুমাও। মেয়েরা শুতে না শুতে ক্লান্তিতে গভীর ঘুমে ডুবে গেল। রাতের শেষ প্রহরে যখন চারপাশে শুধু ঠান্ডা হাওয়ার শব্দ ভাসছিল, সুমনা অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে হালকা চোখ মেলে দেখল সাধু গভীর স্থির দৃষ্টিতে তাকে দেখছে। সে তৎক্ষণাৎ উঠে বসল। কি হয়েছে? এখানে কি করছো? সাধু দ্রুত বলল, না কিছু না, তোমার ঠান্ডা লাগছে ভেবে কম্বল দিতে এসেছিলাম। সুমনার রাগী ভঙ্গিতে কম্বল নিয়ে গায়ে জড়িয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু সাধু সেখানেই দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইল। চোখে তার আকাঙ্ক্ষার ছাপ আরও গাঢ় হয়ে উঠল। সকাল হলে সুমনা ও রাধিকা বেরোতে চাইলে সাধু বলল, কোথায় যাচ্ছ? কাশী অনেক দূর, আর তোমরা তরুণী মেয়ে। আরেক রাত থাকো, আমি তোমাদের যাবার পাকা ব্যবস্থা করে দেব। মেয়েরা বলল, না, আমাদের যেতেই হবে। সাধু ধীরে ধীরে এগিয়ে এসে সুমনার হাত ধরে বলল, শুধু এক রাত আর থাকো। সুমনা হাত ছাড়িয়ে জিজ্ঞেস করল, মানে? সাধু আবার বলল, কাল এখান দিয়ে এক যাত্রী দলও কাশী যাবে। আমি তোমাদের ব্যবস্থা করে দেব। তার চোখে ছিল এক গোপন ইঙ্গিত। শেষমেশ মেয়েরা তার কথায় রাজি হয়ে গেল এবং আরেক রাত থাকার সিদ্ধান্ত নিল। সারা দিন সাধু তাদের আশেপাশে ঘুরতে লাগলো, মিষ্টি মিষ্টি কথা বলল, আর প্রতিবার তাদের চোখের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইত, কিন্তু বলতো না। রাত নামল। দুই মেয়ে তাদের বিছানায় শুয়ে পড়ল, আর সাধু তার খাটে, কিন্তু চোখ ছিল কোণের দিকে শোয়া মেয়েদের উপর। তার মন অস্থির, শ্বাস দ্রুত, চিন্তা জটিল। ধীরে ধীরে সে উঠে গিয়ে প্রথমে সুমনার পাশে বসল। তার চুলে হাত বোলালো। সুমনা হালকা নড়তেই সে ভয় পেয়ে রাধিকার দিকে এগোল। রাধিকার হাত নিজের হাতে নিয়ে দীর্ঘ সময় তার মুখের দিকে তাকিয়ে রইল। চোখে শুধু আকর্ষণ নয়, ছিল বহুদিনের পিপাসা ও অপূর্ণ ইচ্ছে। হঠাৎ রাধিকা চোখ খুলে চিৎকার করে উঠল। সাধু তৎক্ষণাৎ তার মুখ চেপে ধরল, যাতে আওয়াজ বাইরে না যায়। তারপর দ্রুত নিজের বিছানায় ফিরে গিয়ে এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি। রাধিকা সারা রাত কাঁপতে কাঁপতে ভাবতে লাগল, এই সাধু আমার কাছে কেন এসেছিল? তার উদ্দেশ্য ভালো নয়। সকাল হলে দুই মেয়ে এসে জিজ্ঞেস করল, যাত্রীদল এসেছে কি? সাধু কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, এখনো আসেনি। মেয়েরা অবাক হয়ে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আজ আসবে। সাধু ক্লান্ত সুরে বলল, হ্যাঁ, আসার কথা ছিল, হয়তো বিকেলের দিকে আসবে।
তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বিকেল পর্যন্ত অপেক্ষা করব। সাধু চুপচাপ মাথা নাড়ল। মুখে কোনো ভাব ছিল না, কিন্তু চোখে ছিল অন্যরকম ইঙ্গিত। সে উঠোনে চৌকি বসে দূর থেকে মেয়েদের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা সুমনা বুঝে গেল। সে ধীরে রাধিকার কানে বলল, এই দৃষ্টি আমার ভালো লাগছে না। রাধিকা তাকিয়েই বলল, হ্যাঁ, তুমি ঠিক বলছো। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমরা তরুণী মেয়ে, কে জানে এর মনে কি চলছে। সুমনা রাগী স্বরে বলল, হ্যাঁ, এটা রাতে আমার কাছে এসে আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। রাধিকার মুখ শক্ত হয়ে গেল। আমার সাথেও একই কাজ করেছে। আজ যেভাবেই হোক এখানে রাত কাটানো যাবে না। সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশে গভীর কমলা ও লাল মেঘ জমে আছে। দূরের মরুভূমিতে বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। যাত্রীদল আসুক বা না আসুক, মেয়েরা এখন ঠিক করে ফেলেছে তারা এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু তারা কিছু বলার আগেই সাধু নিজেই উঠে তাদের কাছে এলো। সে সাধারণ স্বরে বলল, দেখো, আমার মনে হয় যাত্রীদল এখন ভোরের আগে আসবে না। তাদের অনেক মালপত্র থাকে, তাই ধীরে চলে। তোমরা আজ রাতটা আরেকবার থেকে যাও। মেয়েদের চোখে বিরক্তি আর রাগ স্পষ্ট হয়ে উঠল। সুমনা তীক্ষ্ণ গলায় বলল, আমরা আর থাকব না। যাত্রীদল আসুক বা না আসুক, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আমাদের আটকাতে যেও না। সাধু আরও কাছে এসে বলল, আর কিছুক্ষণ পরেই রাত নেমে যাবে। তোমরা তরুণী মেয়ে, এই ফাঁকা মরুভূমিতে রাতের বেলায় কোথায় যাবে? এখানে বন্য জন্তু ঘোরাফেরা করে। যদি কোনো বিপদ হয়। তার গলায় চিন্তার চেয়ে বেশি এক ধরনের ধূর্ত টান ছিল, যা দুজনেই বুঝে গেল। এখন মেয়েদের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এ সবই কোনো নতুন চাল। তবুও তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমাদের আর কোনো উপায় নেই। এক রাতের কথাই তো, থাকি। তারা কঠিন স্বরে সাধুকে বলল, ঠিক আছে, তবে এই শেষ রাত। কাল সকালে যাত্রীদল আসুক বা না আসুক, আমরা চলে যাব। সাধুর মুখে এক হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে লুকিয়েছিল এক রহস্য। রাত ঘনিয়ে এলো। দূরে কোথাও শেয়ালের হাঁক শোনা গেল। ঠান্ডা বাতাসে উড়ে আসা বালুর কণা এসে কুঁড়েঘরের দেয়ালে আঘাত করছিল। মেয়েরা কোণে নিজেদের বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তাদের চোখ খোলা। তারা সাধুর প্রতিটি নড়াচড়া খেয়াল করছিল। ভয়ের সঙ্গে সন্দেহ তাদের মুখে স্পষ্ট। সুমনা ধীরে বলল, আশা করি রাতটা তাড়াতাড়ি কেটে যাবে। রাধিকা বলল, হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকো, যেন আমরা ঘুমিয়ে পড়েছি। সাধু নিজের খাটে শুয়েছিল, কিন্তু এক চোখ আধখোলা। বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিল, যেন যাচাই করছে তারা সত্যিই ঘুমিয়েছে কিনা। যখন তার মনে হলো মেয়েরা একদম নড়ছে না, সে চোখ বন্ধ করল, কিন্তু তার ভেতর অস্থিরতা, যেন কোনো পরিকল্পনা পাচ্ছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে তাদের দিকে এগোলো। বালুর ওপর তার পায়ের মৃদু শব্দ কুঁড়েঘরের ভেতরে প্রতিধ্বনিত হলো। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে তাদের অঙ্গভঙ্গি পড়তে লাগল। তারপর সুমনার পায়ের কাছে বসে নরমভাবে তার পা স্পর্শ করতে শুরু করল। হঠাৎ সুমনার পাপড়ি হালকা কাঁপল, চোখ আধ খোলা হয়ে গেল। সাধু এটা দেখে সাথে সাথে সরে গেল। এবার সে রাধিকার কাছে গিয়ে তার কপাল স্পর্শ করতে লাগল। হঠাৎ রাধিকা চোখ খুলে ফেলল। ভয় পেয়ে সে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। কিছু বলল না, কিন্তু তার ভঙ্গি বোঝাচ্ছিল সে পুরোপুরি জেগে আছে। সাধু কোনো কথা না বলে চুপচাপ নিজের বিছানায় ফিরে গেল। তার শ্বাস কিছুটা দ্রুত, কিন্তু মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সকাল হলে সুমনা আর রাধিকা উঠে সরাসরি সাধুর কাছে গেল। সুমনা তীব্র স্বরে বলল, আচ্ছা, এলো কি তোমার যাত্রীদল, নাকি এবারও কোনো নতুন অজুহাত? সাধু কিছুক্ষণ চুপ থেকে বলল, যাত্রীদল তো আসেনি। এবার মেয়েদের রাগ চরমে পৌঁছালো। আমরা আগেই জানতাম কোনো যাত্রীদল আসবে না। তুমি আমাদের অন্য কারণে আটকে রেখেছ। সব আমরা বুঝে গেছি। আমরা এক মুহূর্তও এখানে থাকব না। সুমনা রাধিকার হাত ধরে বলল, চলো এখান থেকে যাই। তারা যখন কুঁড়েঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়িয়ে পথ আটকালো। সে বলল, তোমরা যেতে পারবে না। মেয়েরা বিরক্ত হয়ে বলল, সরে দাঁড়াও, নইলে আমরা চিৎকার করব। সাধু ঠান্ডা গলায় বলল, তোমাদের চিৎকার এখানে শোনার কেউ নেই। সুমনা রাগে বলে উঠল, তুমি কি চাও? আমাদের আটকাচ্ছ কেন? তুমি আমাদের বাবার বয়সী, লজ্জা নেই তোমার? কোনো সীমা নেই? সাধু গম্ভীর স্বরে বলল, যেমন দেখছ তেমন নয়। তোমরা যার খোঁজে কাশী যাচ্ছ, কে জানে সে হয়তো এখানেই আছে। মেয়েরা বিস্ময় আর রাগে বলল, তুমি কিভাবে জানলে আমরা কাশীতে কাউকে খুঁজতে যাচ্ছ? সাধু বলল, এখনই তা বলতে পারবো না, তবে আজ রাত এখানে থাকলে সেটা তোমাদের মঙ্গলের জন্য হবে। মেয়েরা একে অপরের দিকে তাকালো।
তাদের মুখে প্রশ্ন আর ভয় মিশেছিল। সাধু আবার বলল, আমি বলেছি তো, আর এক রাত থেকো, কাল সকালে সব প্রশ্নের উত্তর পাবে, হয়তো কাশী যাওয়ার দরকারও পড়বে না। তারা দোটানায় পড়ে গেল। মনে ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু সাধুর ওপর আর একটুও আস্থা ছিল না। তারা তাকে জোরে ধাক্কা দিয়ে কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। সাধু পিছু নিয়ে চিৎকার করল, থামো, যদি চলে যাও সব নষ্ট হয়ে যাবে। অনেক দূর হেঁটে গিয়ে ক্লান্ত হয়ে তারা এক বালুর টিলার পাশে বসল। শ্বাস দ্রুত, মনে ভয় আর অস্থিরতা এখনও রয়ে গেছে। হঠাৎ সাধু হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছালো। তার পোশাকে বালু লেগে আছে, শ্বাস ভারী, কিন্তু কণ্ঠে আগের মতোই রহস্যময় ঠান্ডা সুর। সে বলল, আমি শেষবারের মতো বলছি, আজ রাতে যেও না। যদি এই রাত আমার সাথে ওই ঘরে থাকো, তবে হয়তো কাশী যাওয়ার দরকার হবে না। মেয়েরা ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যদি কিছু বলার থাকে তবে স্পষ্ট করে বলো। সাধু গভীর শ্বাস নিয়ে বলল, এখন বলতে পারবো না, এখন বললে সব নষ্ট হয়ে যাবে। তবে এটা বলতে পারি, তোমরা দুজন তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ। এ কথা শুনে তারা স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। হ্যাঁ, আমরা আমাদের স্বামীকে খুঁজছি। বহুদিন ধরে তিনি নিখোঁজ। অনেক শহর, গ্রাম, গলি খুঁজেছি, দূরে দূরে খবরও পাঠিয়েছি, কিন্তু কিছুই পাইনি। এখন আমরা কাশী যাচ্ছি। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? সুমনা অবাক হয়ে জিজ্ঞাসা করল। সাধু গম্ভীর কণ্ঠে বলল, আমি সব জানি, কিন্তু তোমাদের আমার সাথে এক রাত কাটাতে হবে, তখনই আমি সব প্রশ্নের উত্তর দেব। তার এই অদ্ভুত শর্ত শুনে দুই মেয়ে চুপ করে গেল। তাদের মুখে একসাথে ভেসে উঠল বিস্ময়, ভয় আর সন্দেহের ছাপ। তারা একে অপরের দিকে তাকালো, যেন চোখের ভাষাই প্রশ্ন করছে, এ কি আবার নতুন কোনো চাল? আজ রাতে সে আমাদের সাথে কি করতে চাইছে? সাধু সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে না হাসি না রাগ, বরং এক অদ্ভুত স্থিরতা, যা আরও ভয় জাগাচ্ছিল। তার চোখ গভীরভাবে দুজনকে পর্যবেক্ষণ করছিল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সুমনা মৃদু স্বরে বলল, ঠিক আছে, চলো আরেক রাত থাকি। রাধিকা অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সম্মতি দিল। হ্যাঁ, তবে এটাই শেষ রাত। এরপর যদি কোনো শর্ত রাখো, আমরা কিছুই শুনব না। সাধুর মুখে সাথে সাথে এক আলোর ঝলক ফুটে উঠল, যেন বহুদিন ধরে এই উত্তর শোনার অপেক্ষায় ছিল। তার চোখে হালকা ঝিলিক, ঠোঁটে চাপা তৃপ্তি। ঠিক আছে, সে ধীরে বলল। তিনজনই আবার কুঁড়েঘরের দিকে রওনা দিল, মেয়েরা সামনে, সাধু পেছনে। এবার তার পদক্ষেপ ধীর ও হিসাবী, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু চোখে এখনো আগের সেই অস্থির ঢেউ, একই আলোড়ন। মনে মনে ভাবছিল, এই রাত অনেক কষ্টে এসেছে, এত সহজে যেতে দেব না। রাত নেমে এসেছে, দূরের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, বাতাসে ঠান্ডা আমেজ। কুঁড়েঘরের ভেতর তেলের প্রদীপ টিমটিম করছে। মেয়েরা নিজেদের বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু চোখ খোলা, পুরোপুরি সতর্ক, যেন শিকারীর হাত থেকে বাঁচতে প্রতিটি শব্দে চমকে ওঠা হরিণ। তারা ধীরে ধীরে ফিসফিস করে কথা বলছে, আর বাইরে সামান্য শব্দ পেলেই কান খাড়া করছে। সাধু তার বিছানা থেকে একদৃষ্টে তাদের দেখছিল। রাতের শেষ প্রহরে ধীরে ধীরে উঠে সুমনার দিকে এগোলো। তার পাশে বসে দীর্ঘক্ষণ অদ্ভুত কিন্তু কোমল দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে সুমনার হাত ধরে নিজের বুকে রাখল। সুমনা সঙ্গে সঙ্গে হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল, মুখ ফিরিয়ে রাগে শুয়ে পড়ল। সাধু কিছুক্ষণ স্থির বসে থেকে ধীরে রাধিকার কাছে গেল। অনেকক্ষণ তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর ঝুঁকে কপালে আলতো চুমু দিল। রাধিকা চমকে উঠে তড়িঘড়ি করে বসে পড়ল, রাগে মাথা নিচু করল। সাধু কোনো কথা না বলে নিজের বিছানায় ফিরে গেল। ভোরের প্রথম আলো কুঁড়েঘরের কাদা দেয়াল ভেদ করে ভেতরে ঢুকল। সুমনা আর রাধিকা অনেক আগেই জেগে গেছে, চোখে ঘুমের বদলে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছাপ। এবার তারা ঠিক করল, কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে যাবে। কুঁড়েঘর থেকে বেরোনোর সাথে সাথেই তাদের চোখ পড়ল এক কোণে বসে থাকা এক যুবকের দিকে। সাদা পরিষ্কার পোশাক, উজ্জ্বল মুখ, কিন্তু মুখ ফিরিয়ে শান্তভাবে বসে আছে, যেন গভীর চিন্তায় নিমগ্ন। দুই মেয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? ধীরে ধীরে যুবক মুখ ঘুরিয়ে তাদের দিকে তাকাতেই দুজনের চোখ বিস্ফারিত হয়ে গেল। তাদের মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, এ তো আমাদের স্বামী অর্জুন। তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, চোখ ভরে উঠল অশ্রুতে। এই মুহূর্ত তাদের জন্য একেবারে অলৌকিক। তুমি এখানে কিভাবে? আমরা কি স্বপ্ন দেখছি? অর্জুন তাদের আলিঙ্গনে জড়িয়ে বলল,
না, এটা স্বপ্ন নয়, এটাই সত্যি। আমি ফিরে এসেছি। তাদের আনন্দ যেন সীমাহীন। বছরের পর বছর যাকে খুঁজছিল সে আজ তাদের সামনে। তুমি কোথায় ছিলে? আর এই সাধুর ঘরে কিভাবে এলে? ওকে তো একদম ভালো লাগছে না। তুমি কি ওকে চেনো? রাধিকা প্রশ্ন করল। অর্জুন গভীর দৃষ্টিতে তাদের দেখল। আগে সাধুকে ডেকে আনো, দেখো সে কোথায় আছে। মেয়েরা কুড়ে ঘরের প্রতিটি কোণে খুঁজল, কিন্তু সাধু নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সে এখানে নেই, তারা বলল। অর্জুন দীর্ঘশ্বাস নিয়ে বলল, সাধু কোথায় গেল তা এখন তোমরা নিজেরাই বুঝে যাবে। তবে তার আগে কি তোমরা জানতে চাইবে না আমি এত বছর কোথায় ছিলাম? দুজন একসাথে উৎকণ্ঠা ও কৌতূহলে বলল, হ্যাঁ বলো। অর্জুন ধীরে ধীরে বলা শুরু করল। একদিন আমি বাজারের পথে বেরিয়েছিলাম। মাঝপথে এক বৃদ্ধ পুরুষ আর এক অদ্ভুত সুন্দরী কন্যার সাথে দেখা হলো। বৃদ্ধ দেখতে সাধুর মতো, আর মেয়ে ছিল তরুণ ও মোহময়ী। আমি মজ করে মেয়েটিকে বলেছিলাম, তুমি এই বৃদ্ধকে বিয়ে করলে কেন? তোমার তো কোনো তরুণের সাথে থাকা উচিত। কিন্তু সে মেয়ে সাধারণ কেউ ছিল না, তার ছিল অদ্ভুত এক শক্তি। সে গভীরভাবে আমার দিকে তাকালো, কিছু মন্ত্র উচ্চারণ করল এবং আমার দিকে ফুঁ দিল। এক মুহূর্তে আমার চেহারা সেই বৃদ্ধ সাধুর মতো হয়ে গেল। সে বলল, এটাই তোমার শাস্তি। এখন তুমি সারা জীবন এই রূপে থাকবে। তবে একটি সুযোগ আছে, যদি তোমার আপনজন, যাদের তুমি সত্যি ভালোবাসো, তারা তোমাকে খুঁজতে খুঁজতে এই মরুভূমিতে পৌঁছে যায় এবং তোমার আসল পরিচয় না জেনে তোমার সাথে সময় কাটায়, তাহলে তুমি তোমার আসল রূপ ফিরে পাবে। কিন্তু তুমি নিজে কিছুই প্রকাশ করতে পারবে না। সুমনা আর রাধিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় তারা বলল, মানে তুমি সেই সাধু ছিলে? অর্জুন মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমিই ছিলাম। তাদের ঠোঁট কেঁপে উঠল, চোখে জল ভরে গেল। পশ্চাত্তাপ ও লজ্জায় তারা ছুটে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরল। আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে চিনতে পারিনি। অর্জুন তাদের মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমরা জানতেই পারোনি আমি তোমাদের স্বামী। তোমাদের মন ছিল সৎ, নিয়ত ছিল পবিত্র। এই সত্যিই আমার শাস্তি ভেঙে দিয়েছে। সেদিনের পর থেকে তিনজন শুরু করল এক নতুন জীবন, যেখানে কোনো রহস্য নেই, কোনো দূরত্ব নেই, শুধু বিশ্বাস, ভালোবাসা আর সেই বন্ধন যা শাস্তির আগুনে পুড়ে আরও অটুট হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।